সমস্ত প্ল্যানটা আমাদের সাজানো হলেও যে আওয়াজ তুমি শুনতে পাও তা কিন্তু মিথ্যে নয়। মানে কি বলছো তুমি? হ্যাঁ, কোথায় শোভা? আশেপাশে কেউ নেই। শোভা যেন হঠাৎ করে উড়ে গিয়েছে কর্পূরের মতো। রজত যেন একাই দাঁড়িয়ে আছে সেখানে, আরও দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত কুয়োর সামনে। আমাদের আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্ত মনস্কদের জন্য। নমস্কার, শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল। আজ আপনার জন্য আরও একটা গল্প নিয়ে আমরা হাজির। তবে হ্যাঁ, আমাদের 1 লাখ স্পেশাল গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের মৃত্যুর সঙ্গে হাঁটা গল্পটি কিন্তু ইতিমধ্যেই আমাদের চ্যানেলে বেরিয়ে গেছে। আপনাদের মধ্যে যদি কেউ না শুনে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে সেই গল্পটি শুনে আসতে পারেন। আজ প্রতিবারের মতো আপনার জন্য থাকছে একটি দারুণ গল্প। তবে হ্যাঁ, তার আগে একটা বিষয় বলে রাখি, আপনি যদি চান তাহলে আপনি এখন আমাদের চ্যানেলের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? আমাদের চ্যানেল অর্থাৎ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সাবস্ক্রাইব বাটনের পাশে আপনি দেখতে পাবেন একটি জয়েন বাটন। সেখানে ক্লিক করে যে কোনো একটি মেম্বারশিপ ক্লাবে আপনি যদি চান তাহলে জয়েন করতে পারেন, যেটি শুরু হচ্ছে মাত্র 29 টাকার বিনিময়। যদিও এই ভয়ঙ্কর গরমে 29 টাকায় একটা কর্নাটাও হবে না, তবে আপনার অতটুকু অবদান আমাদের জন্য একটা বড় হেল্প হবে। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প। আজ শুনবেন সুলেখিকা মুকুলিকা দাসের কাহিনী অভিশপ্ত তিথি। আমাদের আজকের গল্প পাঠে রয়েছেন তমাল মুখোপাধ্যায়, একটি বিশেষ চরিত্রে, এবং গল্পের সূত্রধার আমি আর্য। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। শুনতে থাকুন আমাদের এই মাসের একটা অন্যতম স্পেশাল প্রজেক্ট, মুকুলিকা দাসের কাহিনী অভিশপ্ত তিথি। 13 বছর সময়টা কি কম? কত কিছু বদলে যেতে পারে 13 বছরে। চেনা ঘর, চেনা মানুষ, চেনা গন্ধ, চেনা সুর, চেনা ছন্দ, সবকিছুই হয়তো অচেনা হয়ে ওঠে। আচ্ছা, পৃথিবীতে স্মৃতি ছাড়া বাকি সবই বুঝি ক্ষণস্থায়ী? কি ব্যাপার শোভা, কি ভাবছো? রজতের ডাকে চমকে ওঠে শোভা। এতক্ষণ একটা ঘোরে ডুবেছিল। আসলে এত বছর পর বাড়ি ফেরা, কেমন একটা নস্টালজিয়া কাজ করছে ওর ভিতর। তার উপর এটা ফেস্টিভ সিজন, মানে দুর্গাপুজো। স্মৃতিগুলো তাই আরো গাঢ় হয়ে আসছে মনের গহীনে। হ্যাঁ, কিছু না রজত, আসলে এত বছর পর যাচ্ছি বাড়িতে। এত বছর পর মাকে দেখব, অদ্ভুত লাগছে বড্ড। 13টা বছর কি করে পার হয়ে গেল বলো? বুঝতে পারছি, এমনটা হওয়াই স্বাভাবিক। তবে তুমি যে এতটা আবেগী তা কিন্তু বুঝিনি। কেন, আমি কি ইমোশনাল নয়? আহা, তা কেন হতে যাবে? তা নয়, তুমি ইমোশনাল, কিন্তু সেটা প্রেজেন্ট আর ফিউচারকে নিয়ে। আমাদের যেদিন দেখা, প্রেমের শুরু, সেদিন থেকে দেখেছি তুমি অতীতকে নিয়ে কোনোদিন ভাবতে ভালোবাসো না। তোমার কাছে মেমোরিজ খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। তাই আজকে কেমন অন্যরকম লাগলো এই কথাগুলো শুনে। তাই বুঝি? বেশ, আর কিচ্ছু শেয়ার করব না, যাও। আহা শোভা, রাগ করছো কেন? ভাঙাতে হবে না, যাও। আমি চললাম ঘুমাতে, তুমি একা একা বসে থাকো। এই বলে শোভা মুখোমুখি উল্টো দিকের লোয়ার বার্থে চলে গেল। পুরো কামরাই এখন শুনশান। ওরা দুজনই একসাথে বসে গল্প করছিল নিজেদের মতো। ওরা প্ল্যান করেছিল রাতটা গল্প করেই কাটাবে, কিন্তু শোভার গোঁসা হওয়ায় সেই আশার গুড়ে বালি। রজত বেচারা আর কি করে, নিজের বার্থে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। সকাল 10টায় এনজেপি থেকে অটো ধরল ওরা জাংশন যাওয়ার উদ্দেশ্যে। তারপর জাংশন থেকে বাস ধরে যাবে সোজা খড়িবাড়ি। 13 বছরে সত্যিই অনেক কিছু পাল্টে গিয়েছে।
শিলিগুড়ি শহরটা ব্যস্ত হয়ে উঠেছে আগের চেয়ে। রাস্তা যাতায়াতের ব্যবস্থা উন্নত হয়েছে, মহানন্দা ব্রিজটা সুন্দর হয়েছে, ব্যস্ত নাগরিকদের দৌড়াতে হিলকার্ট রোডেও দেখা যায় জ্যামজট। তবে কলকাতার মানুষদের মতন না, এখানকার মানুষদের মধ্যে গতি কম। শোভা নিজের মনেই হেসে ওঠে। এই শিলিগুড়িকেই কি বিশাল শহর মনে হতো। এখন এই শহর থেকেই ঘরের উঠোনের সোঁদা গন্ধ যেন পাচ্ছে শোভা। দূরে হালকা হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার সারি। শোভার মনে পড়ে বাবা বেঁচে থাকতে কতবার চট করে নেপাল ঘুরে এসেছে। পাহাড়টা কোনোদিনই স্বপ্নের জায়গা ছিল না, আজ এই পাহাড়ই শোভার কাছে সহজলভ্যতা হারিয়েছে। তাই দক্ষিণবঙ্গের মানুষদের মতো তারও হঠাৎ মনে হচ্ছে ম্যালে রোডে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘার সোনার বরণ যদি একবার দেখতে পেত। ওরা যখন খড়িবাড়িতে এসে নামে তখন দুপুর 2টো বাজে। বাস স্ট্যান্ডে নেমে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল শোভা। কিছুই তো চিনতে পারছে না, এ আর গ্রাম কোথায়, রীতিমতো শহর হয়ে উঠেছে। ভাগ্য ভালো বাস স্ট্যান্ডে অখিল জেঠু ছিলেন। ওদের দেখেই তাড়াতাড়ি ছুটে এলেন, নিয়ে চললেন বাড়িতে। রিকশা থেকে নেমে বাড়ির উঠোনে পা রাখতেই শরীরে অদ্ভুত অনুভূতি কাজ করল শোভার। চারপাশটা ভালো করে দেখে নিল। না, কিচ্ছু পাল্টায়নি। 13 বছর পরেই একটি জিনিস দেখেই ওর স্বস্তি লাগছে। একটি মেয়ে ওদের লাগেজ নিয়ে ভেতরে রাখে। জেঠু, মা কোথায় দেখতে পাচ্ছি না তো? জানিসই তো তোর মায়ের শরীরটা বেশি ভালো যায় না, কাল থেকে আবার জ্বর। ওর মা সুস্থ থাকলে আরো ভালো অভ্যর্থনা করতে পারত। যতই হোক তুমি আমার বাড়ির জামাই। আরে না না জেঠু, এভাবে বলবেন না প্লিজ। শুভা চলো। এখন তো ঘুমোচ্ছে, অনেক কষ্টে ঘুমটা এলো। এখন না জাগানোই হয়তো ভালো, বুঝলে? পরে না হয়। হ্যাঁ, সেই ভালো হবে। কি বলো শোভা? বেশ, তুমি বরং রেস্ট নাও, আমি দূর থেকে না হয় একটু দেখে আসি। আচ্ছা। বিছানায় যে মহিলা শুয়ে আছেন তাকে দেখে চমকে ওঠে শোভা। মায়ের শরীরের যে এই দশা হয়েছে তা আন্দাজও করতে পারেনি ও। ফোন করে খোঁজ নিয়েছে নিয়মিত, যা যা দায়িত্ব কর্তব্য পালন করা দরকার তাও করেছে, কিন্তু মাকে চোখে দেখা হয়নি সেই 13 বছর ধরেই। আজ মায়ের কঙ্কালসার চেহারা দেখে নিজেকে আটকাতে পারে না শোভা। কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় ঘর থেকে। শোভা বাড়ির উঠোনের এক কোণায় কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে। রজত ওকে বিরক্ত করে না। এমনিতেও শোভার আচমকা এসব পরিবর্তন রজতকে বেশ ভাবাচ্ছে। এতদিন শোভাকে বেশ আধুনিকা, শক্ত মনের মেয়ে হিসেবেই জেনে এসেছে ও, কিন্তু আজ ওর কুসুম নরম মনটা আবিষ্কার করে বেশ আশ্চর্য বোধ করছে। এই শোভা ওর সত্যিই অচেনা। দাদাবাবু, ও দাদাবাবু। মেয়েলি কণ্ঠে চমকে ওঠে রজত। পেছনে ঘুরে দেখে সেই মেয়েটি, সম্ভবত বাড়ির কাজের মেয়ে। মেয়েটির দিকে তাকিয়ে রজত খানিক অবাক হয়। মেয়েটির পোশাক, চেহারা কোনোটা দেখেই কাজের মেয়ে বলে ঠিক মনে হচ্ছে না, বরং চেহারায় একটা আলাদা চটক আছে। দেখতেও বেশ আকর্ষণীয়। একবার তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। রজত ওর দিকে তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর নিজেকে সামলে নেয় তাড়াতাড়ি। হ্যাঁ বলো। তোমার ঘরটা দেখিয়ে দি চলো। দিদি কোথায় দাদাবাবু? দিদির ঘরটাও পরিষ্কার করে রাখা। ওই তো। আচ্ছা, ওকে একটু একা ছাড়ো। তুমি আপাতত আমার ঘর কোথায় সেটা দেখিয়ে। রজতের জন্য যে ঘরটি ঠিক হয়েছে সেটি বেশ ছিমছাম, আর অন্য ঘরগুলোর থেকে আলাদাও। সম্ভবত নতুন তৈরি হয়েছে। চুনকাম যে বেশি পুরনো নয় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর শোভা ঘরে এসে ঢোকে। রজত। শোভা, আমার পাশে বসো। শোভা বসে। মাকে দেখে ওভাবে কেউ কাঁদে? শোনো, আমরা কলকাতা নিয়ে যাব, প্রয়োজন হলে চেন্নাইতে। প্রপার ট্রিটমেন্ট পেলে সব ঠিক হয়ে যাবে। আমি মাকে এতদিন দেখতে আসিনি, ভুল করেছি বলো, খুব ভুল করে ফেলেছি। দেখো দেখো, ঠিক ভুল ভেবে লাভ নেই। এখন আমি আছি, দুজন মিলে সব সমস্যা মিটিয়ে ফেলবো, কেমন?
রজতকে জড়িয়ে ধরে শোভা। রজতকে জড়িয়ে ধরলেই ওর সব ব্যথা যেন বাষ্পীভূত হয়ে যায় নিমেষেই। আচ্ছা শোভা, তোমার গ্রামের পুজো দেখবো না আমরা? আজ তো পঞ্চমী। দেখবো তো। আগে তো 3টে পুজো হতো। তখন তো ক্লাবের অত দৌড়ত্ব ছিল না, চণ্ডী মণ্ডপ থাকতো। সেখানেই গ্রামের গুরুজনেরা সিদ্ধান্ত নিত সবকিছু। সবাই মিলে পুজো করত। পুজোর 4 দিন হাঁড়ি চড়তো না কারোর বাড়িতে। মণ্ডপ ঘিরেই প্রসাদ খাওয়া চলতো সপ্তমী থেকে আরো কত কি, সব বলবো ধীরে ধীরে। তবে এখন কেমন কি জানি না। বেশ, কাল থেকে তাহলে আমরা পুজোর আয়োজনে মাতব। আচ্ছা চলো চলো চলো, এখন মন খারাপ করে থাকো না, যাও নিজের ঘরে যাও। আচ্ছা লাঞ্চের কতদূর কি হলো একটু দেখো না, বড্ড খিদে পেয়েছে। রজত নিজের ঘরে ঢোকে। ঘরে কেমন পুরনো পুরনো একটা গন্ধ। পুরনো গন্ধগুলোর মধ্যে একটা নেশা থাকে। সেই নেশাই যেন পেয়ে বসেছে রজতকে। বিছানায় বসেই চোখ বুজে আসে রজতের। কোনো এক কিশোরীর চেহারা মনে পড়ে। দুপাশে বেনি দুলিয়েছে সে, নতুন শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। কি যেন একটা খুঁজছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। হঠাৎ ওর কাঁধে একটা হাত। ধর্মড়িয়ে উঠে পড়ে রজত। কি যে হচ্ছে? দাদা, এখনো বসে? স্নান সেরে নাও জলদি। খাবে না? বেলা যে পড়ে এলো। বাড়ির বাকিরা খেয়েছে? হ্যাঁ, তোমার আসার আগে আগেই খাইয়ে দিয়েছি। বিকেল নাগাদ উঠবে ঘুম থেকে। এই তোমার নাম কি? রূপালী। ও দাদা, যাও জলদি যাও। ও হ্যাঁ হ্যাঁ। দুপুরের খাবার খেয়ে শোভা আর রজত একটু বেরোয় গ্রামটা ঘুরতে। আগের চেয়ে গাছপালা কমে গিয়েছে অনেক গ্রামে। কাঁচা রাস্তাও প্রায় নেই বললেই চলে। রজত মাঝে মাঝেই না বলে শোভার ছবি তুলে নিচ্ছে। এই রজতের স্বভাব, কোথাও গেলেই 1000 খানেক ছবি তোলা চাই। পাকা রাস্তা ধরে এগোতে এগোতে ওদের চোখে পড়ে বেশ বড় একটা প্যান্ডেল। সেখানকার আলোকসজ্জাও প্রায় শেষের পথে। আরও কিছু দূর এগোতেই আর একটা প্যান্ডেল, যদিও সেটা আগেরটার মতন বড় নয়। সেখানে অখিল জেঠুকে বসে থাকতে দেখে এগিয়ে যায় ওরা। এতদিন বাদে শোভাকে দেখে সবাই দারুণ খুশি। সবার সাথে রজতের পরিচয় করায় শোভা। রজতকে তো কয়েকজন জামাই বলেও সম্বোধন করা শুরু করেছে। জেঠু, গ্রামে এবার কটা পুজো হচ্ছে? আর বলিস না, ব্যাঙের ছাতার মতো ক্লাব গড়ে উঠেছে, আর জায়গায় জায়গায় পুজো। এইটুকুনি গ্রামে প্রায় 10খানা পুজো। আমাদের চাঁদা দিতে দিতে নাজেহাল অবস্থা। না দিলেও মুশকিল, সব পার্টির লোক মাথায় বসে। বিবাদ এড়িয়ে চলাই ভালো। গ্রাম আর আগের মতো নেই না জেঠু? এখানেও শহরের ছোঁয়া লেগেছে। তা লেগেছে বটে, কি আর করার, পরিবর্তন তো ঘটবেই। তা যাই হোক, শোনো, কাল ষষ্ঠী। ঠাকুরের বোধনের পরপরই চলে আসা চায় রজতকে নিয়ে। তোর মা তো আর পারবে না, গত বছরও পারেনি। তোদের আসা চাই কিন্তু। কেন? সেই চণ্ডী মণ্ডপ গেল কোথায়? আর সে মণ্ডপ, ওখানে এখন জুয়া খেলার ক্লাব হয়েছে। গ্রামের পরিবেশে যাচ্ছে তাই অবস্থা। সন্ধ্যের পর ঘর থেকে একদম বেরোবি না, ঘরেই থাকবি। আমাদের বুড়োদের পুজো এখানেই হয়। জাঁকজমক নেই, কিন্তু আন্তরিকতা আছে। ওদের ক্লাবে তো সেলিব্রিটিরা এসে পুজো উদ্বোধন করে। দশমীর দিনও মাচা বসে, নাচা গানা হয়। ওসব অনেক অনেক টাকার ব্যাপার, আর আমাদের রুচি তো বাঁধে। তাই সাদামাটা ভাবেই পুজো হয় এখানে। এত ভাববেন না জেঠু, আমি আর শুভা কাল সকাল সকাল চলে আসবো, কেমন? সন্ধে নামে। রজত আর শোভা মায়ের ঘরে বসে। শোভার মা অল্প অল্প কথা বলছে। রজতের একটা জিনিস বড় অদ্ভুত লাগে, শোভার মা ওর দিকে তাকিয়ে ওর সাথেই কথা বলছেন, কিন্তু শোভাকে একটা কথাও জিজ্ঞেস করলেন না। অন্যদিকে শোভা, যে কিনা দুপুর থেকে এত উচ্ছ্বসিত ছিল মায়ের সাথে কথা বলবে বলে, কেমন মাথা নিচু করে বসে আছে। রজতের এই ব্যাপারটা অস্বস্তিকর লাগছিল, অথচ সরাসরি কিছু বলতেও পারছিল না। এটা কি মেয়ের প্রতি মায়ের নিছক অভিমান, নাকি অন্য কিছু?
বাবা, বাবা রজত, আমি তো উঠতে পারছি না একা। তুমি একটু আলমারিটা খোলো না বাবা। দেখো দেখো, জামা কাপড়ের প্যাকেট রাখা আছে দুটো, নিয়ে এসো তো। রজত নিয়ে আসতেই শোভার মা দুজনের হাতে দুটো প্যাকেট তুলে দেয়। বেশি কিছু কিনতে পারিনি বাবা, তোমার জন্য একখানা পাঞ্জাবি আর আর ওর জন্য শাড়ি। পুরো কেমন? হ্যাঁ মা, আমরা এইসব পরেই অঞ্জলি দেব, তাই না শোভা? শোভা মাথা নাড়ায়। কিছুক্ষণ পর রূপালী এসে চা দিয়ে যায়, সাথে গরম গরম সিঙাড়া। চা খেতে খেতে রজত আর শোভার মায়ের গল্প আরো জমে ওঠে, কিন্তু শোভা কিছুতেই সহজ হতে পারছে না মায়ের সাথে। রাতে ডিনারের পর শোভা খোলা উঠোনটায় মাদুর পেতে বসে অনেকদিন পর এমন করে খোলা আকাশ দেখছে। শহর আকাশটাকে ঢেকে দিয়েছে, গ্রাম এখনো সে নিষ্ঠুরতায় যায়নি। ইতিমধ্যে রজত পাশে এসে বসে। বুঝলে শোভা, আমার জীবনে না মায়ের খামতিটা মিটল। তোমার মা এত ভালো, আমাকে নিজের ছেলের মতন করেই আপন করে নিয়েছে। আমার মা তো বরাবরই এমন। আসলে একা থাকতে থাকতে মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েছেন উনি। আমাদের সাথে থাকলে দেখো উনি সুস্থ হয়ে উঠবেন। আচ্ছা রজত, আমি ঘুমাতে গেলাম, বড্ড টায়ার্ড লাগছে। কাল সকালে 8-9 নাগাদ বেরোবো। ওকে, গুড নাইট। রজত কিছু বলে না, শুধু মাথা নাড়িয়েই চলেছে একা। ষষ্ঠীর সকালটা কেমন অদ্ভুত কাটল শোভার। মণ্ডপ ঘুরে এলো, ছোটবেলার বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো, সবাই মিলে আড্ডা মারবে বলে সপ্তমীর দিনটা ঠিকও হলো, কিন্তু কোনো কিছুই যেন শোভাকে ঠিক স্পর্শ করছে না। সবকিছুর মধ্যেই কি যেন নেই একটা। অথচ রজত কিন্তু সহজেই মিশে গেছে সবার সাথে। শোভার এমন নির্লিপ্ত ভাব ভাবাচ্ছে রজতকেও। এখানে আসার আগে অবধি এত চুপচাপ ছিল না শোভা। স্মার্ট, সোশ্যাল, বাস্তববাদী মেয়েটিরই প্রেমে পড়েছিল রজত। অথচ কাল থেকে যেন পাল্টে যাচ্ছে একটু একটু করে। বিকেলে রজত শোভাকে ডাকতে আসে। অখিল জেঠুর বাড়িতে ওদের আজ যেতে হবে, নেমন্তন্ন। এই শোভা, কি হলো? অবেলা শুয়ে কেন? এই জলদি ওঠো, জলদি ওঠো। আরে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরবো। আমি যাবো না, তুমি যাও। হ্যাঁ, আরে কাল থেকে দেখছি কেমন ব্যবহার করছো তুমি আমার সাথে। আরে তোমার গ্রাম, তোমার বাড়ি, তোমার মা, অথচ তোমার উৎসাহ নেই। এই জন্যই কি 4 দিন ছুটি নিয়ে এলাম। রজত, আমি জানি না আমার কি হয়েছে। আমার কিচ্ছু ভালো লাগছে না, বিশ্বাস করো, কিচ্ছু না। আচ্ছা আচ্ছা, কি করতে ইচ্ছে করছে বলো? একা থাকতে ইচ্ছা করছে। বুঝেছি। বেশ, জ্বালাবো না। তুমি না ডাকা অব্দি আসবো না। কিন্তু আমার রাগ তুমি জানো শোভা। আমি গেলাম জেঠুর বাড়ি। আর যাই হোক, বুড়ো মানুষটাকে কষ্ট দিতে আমি পারবো না। রাতে বাড়ি ফিরে আসতে আসতে দেরি হয়ে যায় রজতের। এসে দেখে শোভা ঘুমিয়ে পড়েছে নিজের ঘরে। ওকে আর বিরক্ত করে না রজত। চুপচাপ নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। রাত কটা বাজে খেয়াল নেই রজতের। ঘুমটা আচমকাই ভেঙে গেল। ঘরটা বড্ড গুমোট হয়ে উঠেছে। দরজা জানলা সব বন্ধ। বিছানা থেকে নেমে জানলাটা খুলে দেয়। শরতের ঠান্ডা হাওয়া ছুঁয়ে যায় রজতকে। জানলা থেকে সরে আসতেই ঘরে রাখা আয়নাটার দিকে চোখ যায় ওর। এক পুরো ধুলো জমে আছে ওটার উপর। বিছানায় রাখা তোয়ালেটা দিয়ে আয়নাটা মুছতে থাকে। ঘরে জ্বলছে টিমটিমে নাইট বাল্ব। আয়না মুছতে মুছতে নিজের ছায়ায় মাঝে মাঝে চোখ বুলিয়ে নিচ্ছে ও। একবার আচমকা আয়নায় তাকাতেই ওর হাত থেমে যায় আপনা থেকে। ওর চোখ বিস্ফারিত, ঠোঁট কাঁপছে। আয়নায় ওর প্রতিবিম্ব বাদেও আরেকটি প্রতিবিম্ব। ছায়ার জন্য মুখটা ভালো বোঝা যাচ্ছে না।
কিন্তু এই মেয়ে যে স্বপ্নে এসেছে এটা সত্যি। মেয়েটি সোজা তার দিকেই তাকিয়ে ভয়ে ভয়ে মাথা ঘুরিয়ে পিছনে দেখে রজত, এবং তাতে ওর মাথা ঘুরতে শুরু করে। পিছনে কেউ নেই, তবে আয়নায় কার প্রতিবিম্ব? রজতের মনে কিন্তু একটা সন্দেহ ঢুকে গিয়েছে, ওর সঙ্গে কিছু ঘটছে, এবং সেটা কি খুঁজে বার করতেই হবে। সপ্তমীর রাতটা নির্ঝঞ্ঝাটেই কাটল। শোভাকে অবশ্য কিছু জানায়নি রজত। শোভাও আগের চেয়ে অনেক স্বাভাবিক। দুজনে মিলে প্ল্যানও করে যে অষ্টমীর অঞ্জলি যেমন দেবার কথা তেমন ভাবেই দেবে। অষ্টমীর অঞ্জলির সময় সকাল সকাল নির্ধারিত হয়েছে এবছর, তাই বেশ ভোরেই উঠে পড়েছিল রজত। ফ্রেশ হয়ে এসে বারান্দা আর উঠোন জুড়ে যখন হাঁটছিল তখন ঘড়িতে সকাল 6টা। উঠোনের একধারে শিউলি ফুলের গাছ, গাছের নিচটা সাদা কমলা রঙের নকশি কাঁথায়। সত্যি গ্রামে না আসলে অনেক ছোট ছোট সৌন্দর্য উপভোগ করতে পারত না আলাদা করে। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে এটাই ভাবছিল রজত, হঠাৎ ফিসফিসে একটা আওয়াজ শুনে চমকে যায়। আওয়াজ আসছে শোভার মায়ের রুম থেকে। সেদিকে এগিয়ে হালকা ভেজানো জানলাটা অল্প খুলে দেখে শোভার মা বসে আর সেই ফিসফিস করে কার সাথে যেন কথা বলে চলেছে। ভালোভাবে দেখে রজত, কেউ নেই তো সামনে। কার সাথে কথা বলছেন তবে? কিছুক্ষণ পর কথা থেমে যায়। হাত নাড়িয়ে উনি কাউকে বিদায় দেন। জানলা থেকে সরে আসে রজত। তারপর কিছুক্ষণ বাদে পা টিপে টিপে ঢুকে পড়ে শোভার মায়ের ঘরে। ও জানে কাজটা হয়তো ঠিক হচ্ছে না। বাড়ির হবু জামাইয়ের এমন আচরণ অনভিপ্রেত, কিন্তু এই বাড়ির কিছু তো রহস্য আছে যার প্রভাব পড়ছে শোভার জীবনে। সেটা ওকে জানতেই হবে। ঘরটা নীলচে আলোয় ডুবে আছে। অন্য দিনের তুলনায় আজ যেন একটু বেশি রহস্যময়। বিছানার উপর শুয়ে আছেন শোভার মা, পুরো শরীরটাই ঢাকা কাঁথা দিয়ে। তিনি কার সঙ্গে কথা বলছিলেন, আর সেই মানুষটাই বা গেল কোথায়? ঘর থেকে তো রজত কাউকে বেরোতে দেখেনি, তার মানে সে ঘরেই আছে। রজত আস্তে আস্তে পুরো ঘর খুঁজতে থাকে। ঘরটায় তেমন আসবাবপত্র নেই, ফাঁকা ফাঁকাই। কেউ কোথাও লুকিয়ে থাকবে তাও সম্ভব না। তবে অনেক খুঁজেও ঘরে কাউকে পাওয়া গেল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে রজত শোভার মায়ের সামনে এসে দাঁড়ায়। কাঁথা দিয়ে মুখটাও ঢেকে ঘুমিয়েছেন তিনি। রজত কাঁথাটা খানিকটা সরিয়ে দেয়, আর সরানোর সঙ্গে সঙ্গে যা দেখে তাতে তার শ্বাস প্রশ্বাস কিছু সময়ের জন্য যেন বন্ধ হয়ে যায়। হাত পা ঠান্ডা হয়ে আসে। প্রচণ্ড ভয়ে রজত পাথরের মতন শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। বিছানায় কোথায় শোভার মা? এই যে শুয়ে আছে এক কঙ্কাল। রজত কি কোনো দুঃস্বপ্ন দেখছে, নাকি তার হ্যালুসিনেশন হচ্ছে বাজেভাবে? আর তা হবেই বা কেন? আচমকা ঘর জুড়ে শুরু হয় কোনো অজ্ঞাত মৃদু হাসির আওয়াজ। সেই হাসির তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। সেই হাসিতে এমন কিছু ছিল যা রজতকে দুর্বল করে দিচ্ছিল ভেতর থেকে। ও যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ওর পা টলতে শুরু করেছে। হাসির তীব্রতা এতটাই বাড়ছে যে রজতের মাথা ছিঁড়ে যাচ্ছে তীব্র যন্ত্রণায়। মাথায় অসংখ্য সূঁচ বিঁধে যাওয়ার মতন সেই যন্ত্রণা রজতকে যেন পাগল করে দিচ্ছে। কিছুক্ষণ পর সেই হাসি ভেদ করে শোনা যায় তীক্ষ্ণ এক নারী কণ্ঠ। চিনতে পারছো না? চিনতে পারছো না আমায়? এত বছর ধরে তো আমি তোমারই প্রতীক্ষা করছিলাম। তুমি কবে আসবে সেদিন গুনছিলাম। অবশেষে এলে তো। এবার আর তোমার ফিরে যাওয়া হবে না। তোমার জন্য অনেক অনেক চমক যে বাকি। ভিক্ষার অবসান,
আর 2 দিন, মাত্র 2 দিন বিসর্জনের জন্য অপেক্ষা করো। রজত আর নিজেকে সামলে রাখতে পারে না, মাথা ঘুরে পড়ে যায় সেখানেই। রজতের যখন জ্ঞান ফেরে, ও দেখে ও শুয়ে আছে নিজের ঘরে। ওর মাথার কাছে বসে আছে শোভা আর রূপালী। শোভা চিন্তিত মুখে জিজ্ঞেস করে, কি ভয় পেয়েছিলাম জানো? তুমি মায়ের ঘরে কি করছিলে? কি হয়েছিল তোমার? জানি না, জানি না। আমি 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 কিছু বুঝতে পারছি না। শোভা শোভা শোভা, শোনো শোনো, আমার এখানে একদম ভাল লাগছে না শোভা। চলো চলো, আমরা কলকাতায় ফিরে যাই শোভা, প্লিজ প্লিজ প্লিজ, চলো চলো। আমার এখানে একদম ভাল লাগছে না শোভা। কেন ফিরে যাব কেন? আমাদের তো পুরো পুজো কাটিয়ে যাবার কথা। সব জানি, কিন্তু আমার এখানে কিছু ভাল লাগছে না। তুমিও এখানে আসার পর থেকে কেমন পাল্টে গিয়েছো, আর আমার মানসিক অবস্থা ঠিক লাগছে না শোভা আমার। আচ্ছা চলো চলো চলো, ফিরে যাই। আচ্ছা, পরে কথা বলছি এসব নিয়ে, তুমি রেস্ট নাও। আমি তো অঞ্জলিও দিতে চাইনি, জেঠুকে ডাকতেও পারলাম না, মণ্ডপে ব্যস্ত। তাই তোমার যে জ্ঞান ফিরল সেটাই রক্ষা। দুপুর গড়িয়ে গেল, তুমি একটু কিছু খেয়ে নাও। রূপালী, দাদার একটু খেয়াল রাখিস তো। আমি একবার জেঠুর সঙ্গে দেখা করে আসি। আচ্ছা দিদি। রজত কিছু ভাবতে পারছে না। ওর কানে শুধু বেজে চলেছে সেই অচেনা নারী কণ্ঠের কথাগুলো। কি হবে 2 দিন পর? কাকে চিনতে পারছে না রজত। মনের ভেতর একটা চোরা ভয় দানা বাঁধতে শুরু করেছে। চোখ বুজে রজত হঠাৎ ফিরে যায় পুরনো দিনগুলোয়। অনেক নামেলা হিসেবের খতিয়ান চোখের সামনে ভাসতে থাকে ওর। 38 বছরের জীবনে কম মেয়ের সঙ্গে তো আর সম্পর্কে জড়ায়নি। শোভার আগেও বহু নারীর সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছে, তবে কারো সঙ্গে অন্যায় কিছু হয়েছে বলে তো মনে পড়ছে না। তবে শোভাকে সবটা খুলেও বলতে পারছে না ও। খুলে বলতে গেলেই পুরনো অনেক কথা উঠে আসবে, যার বেশিরভাগই জানে না শোভা। শোভার সঙ্গে সত্যি সত্যি বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে রজত। শোভা ওর থেকে অনেকটাই ছোট, প্রায় 10 বছরের। বয়সে ছোট হলেও শোভার ওপর রজতের নির্ভরশীলতা অনেকটাই। মেয়েটি কেমনভাবে যেন জড়িয়ে গিয়েছে আষ্টে পৃষ্ঠে। নয়তো রজত কখনো সংসার করার কথা ভাবেও নি, গোছানো জীবনের কথা চিন্তা করেনি। আজ অকারণ কোনো ঝামেলায় যদি সবটা নষ্ট হয়, রজত তা মেনে নিতে পারবে না। দাদা, খাবার এনেছি, খেয়ে নাও একটু। খেলে শরীরে জোর পাবে। পুজোর দিন কি আর ঘরে বসে থাকতে ভালো লাগে? রূপালীর কথায় ভাবনায় ছেদ পড়ে রজতের। ওর দিকে তাকিয়ে থাকে রজত। রূপালীকে আজকে অসম্ভব সুন্দর লাগছে। অষ্টমী দেখেই কি নিজেকে আলাদাভাবে সাজিয়েছে রূপালী? কে জানে। ওর দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না রজতের। কি সুন্দর করে শাড়ি পরেছে, খোঁপা বেঁধে গোলাপ গুঁজেছে সেখানে, চোখে টেনেছে মায়া কাজল, আর ঠোঁটটাও আবির রাঙা। হঠাৎ করে রজতের কারো একটা কথা মনে পড়ছে। কোনো একজনকে এভাবেই সে দেখেছিল কোনো একদিন। কে সে, কি নাম, কোথায় দেখেছে কিচ্ছু মনে পড়ছে না, কিন্তু এই সাজ ওর চেনা। বহু পুরাতন কোনো মুখ আবছা আবছা খেয়ালে এসে আবার মিলিয়ে যাচ্ছে। দাদা, খাবে না? হ্যাঁ, খেয়ে নেবো, তুমি যাও। কেন? একটু বসি। না, বসতে হবে না, পুজোর দিনে তুমি বাইরে যাও। না দাদা বাবু, ইচ্ছে করছে না। তোমার শরীরটা ভালো হোক তারপরে। হঠাৎ করে রূপালীর এই আন্তরিকতা অস্বস্তিকর লাগছে। ভেতরে অদ্ভুত সব ইচ্ছে জাগার দিচ্ছে ওর। না, নিজেকে সামলাতে হবে, বেসামাল হওয়া যাবে না। শোভার সঙ্গে গোছানো এক জীবনের প্ল্যানিংটা ভেস্তে দেওয়া যাবে না কিছুতেই। একটু কড়া গলাতেই রজত বলল, রূপালী, আমি খেয়ে নেব, খেয়ে রেস্ট নেব, তুমি এখন যাও।
রূপালী আর কথা বাড়ায় না, চুপচাপ চলে যায় ওখান থেকে। রাতে শোভা আসে কয়েকবার। রজত স্বাভাবিক আচরণই করে। রজত বুঝতে পারছে মাকে পুজোর মধ্যে ফেলে রেখে শোভা কিছুতেই কলকাতায় ফিরবে না। রজতও আর অনুরোধ করে না। তবে রাত বাড়তেই একটা অসম্ভব ভয় যেন ওকে কাঁপিয়ে দিচ্ছে ভিতর থেকে। মন বলছে আবার সেই আওয়াজ শুনতে পাবে রজত। মেয়েটি বলেছিল আর 2 দিন, তার মানে দশমীতেই কিছু হতে চলেছে। কি হতে চলেছে রজতের সঙ্গে? এইভাবেই নবমীর রাত পেরিয়ে দশমীর সকাল চলে এলো। নবমী পুরোটাই রজত ভয় ভয় কাটাল। যদিও শোভাকে কিছু বুঝতে দেয়নি, তবে কিছু হয়নি, কোনো রকম অস্বাভাবিক কিছুই ঘটেনি রজতের সঙ্গে। মনের ভয়ও কেটে গিয়েছে একদম। সেদিনের ঘটনাটা নেহাতি ভ্রম মনে হচ্ছে এখন। দশমীর দিনটা আর মাটি করতে চায় না ও। শোভার সঙ্গেই মণ্ডপে ঘুরতে বেরোলো রজত। কিন্তু অদ্ভুতভাবে শোভা ওকে মণ্ডপে না নিয়ে গিয়ে অন্য এক জায়গায় নিয়ে যেতে চাইল। রজত কিছুতেই আর মানা করেনি। শোভা আর রজত হাঁটতে হাঁটতে একটা পুরনো ঝুপড়ি বাড়ির সামনে হাজির হয়। ভাঙাচোরা বাড়িটাকে প্রায় ঠেকেই দিয়েছে বড় বড় ঘাস, লতা পাতা। দূর থেকে ছোটখাটো জঙ্গলই যেন। জায়গাটা এমনিই গা ছমছমে, এসবে যেন আরো ভৌতিক চেহারা ধারণ করেছে। ওই জংলা জায়গাটা পেরিয়েই খোলা মাঠ। রজত বেশিক্ষণ তাকিয়ে থাকে না ওদিকে, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকায়। তবুও কিসের এক অমোঘ আকর্ষণে বারবার সেদিকেই চোখ যাচ্ছিল ওর। আকাশে চাঁদ। শহরে এতটা খোলা আকাশ তো দেখা যায় না, তাই জ্যোৎস্নাও মাখা হয় না। রজতের হঠাৎ মনে হয় একটা কিছুর আওয়াজ ভেসে আসছে। কিসের আওয়াজ? হ্যাঁ, ওই ভাঙা বাড়িটার দিক থেকেই আসছে আওয়াজটা। ওর মস্তিষ্ক বলছে ওদিকে যাওয়া বারণ। এ কোনো মায়া, এ কোনো মোহ। কিন্তু মন বলছে যেতেই হবে। এই আওয়াজকে উপেক্ষা করার সাধ্যই তার নেই। রজত আশেপাশে তাকিয়ে দেখে শোভা নেই কোথাও। ওর মাথা একবার ঘুরে ওঠে, তারপর আবার মন চলে যায় সেই আওয়াজের দিকে। রজত কেমন যেন সম্মোহিতের মতো এগিয়ে চলেছে সেদিকে। শ্যাওলা জমা পিছল রাস্তা, কোথাও কোথাও মাটি উঠে গিয়ে গর্ত মতন হয়ে গেছে। রজত হোঁচট খায়, পড়তে গিয়েও পড়ে না। আবার ধীরে ধীরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে লতা পাতা জড়ানো শ্যাওলা পড়া জায়গাটায় পা আটকে যায়, তবু এগিয়ে চলে। ধীরে ধীরে আওয়াজটা স্পষ্ট হচ্ছে ওর কাছে। হ্যাঁ, অনেকটাই কাছে চলে এসেছে সেই বাড়ির উঠোনটার। আওয়াজটা এখন বড্ড স্পষ্ট, ও ঠিক শুনতে পাচ্ছে। আমাকে ছেড়ে দিন বাবু, আমার সর্বনাশ করবেন নি, ওভাবে করবেন নি, ছেড়ে দিন। চুপ মাগি, একদম চিৎকার করবি না, গলা টিপে মেরে ফেলবো। এই কিরে মাগি, হ্যাঁ মজা পাচ্ছিস বল? এই মজা তো এবার পাবি। দেখবি দেখবি সুখ কাকে বলে। দেখিস আজীবন মনে থাকবে তোর আজকের রাতটা। কোনো বেটা আমার মতো সুখ দিতে পারবে না তোকে। শুধু চুপচাপ মজা নে। থমকে যায় রজত। এই কথাগুলো তো মুহূর্তে মনে পড়ে ওর কৈশোর জীবনের করা প্রথম ভুলের কথা। মেয়েটির নাম ছিল রমা। রজতের থেকে বছর 5 বড় ছিল। রাজা ছিল রজতের পিস্তুত দাদা। বাউন্ডুলে সেই দাদার সঙ্গে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে রজত এক সময়। নেপালেও ঘুরতে এসেছিল একবার। আর সেই বাড়ি অতিরিক্ত মদ্যপানের পর দাদা রাস্তা থেকে তুলে এনেছিল রমা নামের মেয়েটিকে। রমা কে, কি, কিছুই জানতো না তারা। শুধু জানতো ওটা একটা নারী শরীর। রাজার জন্য ওইটুকুই যথেষ্ট ছিল। রমার মৃত্যুর পর অবশ্য রাজা খোঁজ নিয়েছিল,
আর জানতে পেরেছিল রমার ব্যাপারে। রাজা যে সময় নরপিশাচের মতো ঝাঁপিয়ে পড়েছিল রমার উপর, রজত কিছু বলতে পারেনি, থামাতে পারেনি রাজাকে। বরং রাজার প্ররোচনায় জীবনের সেই ভুলটা করেছিল রজত, যার থেকে পালিয়ে বেরিয়েছে জীবনের অনেকটা সময়। ধর্ষকের খাতায় নাম লিখিয়ে ফেলেছিল রজত। মনে পড়ল রজত? পিছনে ফিরে রজত দেখে শোভা। এত আয়োজন, এত অপেক্ষা, সব এই দিনটার জন্য। তোমায় এমনি শাস্তি দিতে পারতাম, কিন্তু তাতে লাভ কি? তোমার ভেতরে তো পাপ বোধটাই নেই। অনুশোচনার আগুনে দগ্ধ না হলে তোমার শাস্তি পাওয়া কি আর হতো? শোভা, তুমি? শোভা, 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 প্লিজ প্লিজ চুপ করো, প্লিজ চুপ করো, চুপ করো। আমি আর নিতে পারছি না এসব। প্লিজ 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 চুপ করো, চুপ 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 চুপ। কেন? 18 বছর বয়সে ধর্ষক হতে পারো, এসব কথা নিতে পারছো না? আমি 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 এসব ইচ্ছে করে করিনি। আমি ওই রাজাদার জন্য তাই। তুমি বিশ্বাস করো, এই ঘটনার পর থেকে আমি রাজাদার সঙ্গে সব সম্পর্ক, সব যোগাযোগ শেষ করে দিয়েছিলাম। আমি ওই লোকটাকে ঘেন্না করি। আমি ওই লোকটাকে নিজেকেও ঘেন্না করি। অনেক কষ্টে এই ট্রমা কাটিয়ে উঠেছি। শোভা প্লিজ প্লিজ, আমি লজ্জিত শোভা। আজীবন আমাকে বইতে হবে এই লজ্জার ভাব। আজীবন বইতে হবে আমাকে লজ্জার ভাব। তোমার তো ঘটনাটা মনেই ছিল না। এত ভাবে তোমায় মনে করানোর চেষ্টা করা হলো, রূপালী আমি মিলে চেষ্টা করলাম, তুমি তাও কিচ্ছু মনে করতে পারলে না। ঘটনার জন্য বিন্দু মাত্র অনুশোচনা নেই তোমার, আর বলছো তুমি লজ্জিত। তোমায় শাস্তি পেতেই হবে রজত, যেভাবে তোমার দাদা রাজা পেয়েছে। শাস্তি? হ্যাঁ, কি শাস্তি? হ্যাঁ? শোভা হেসে ওঠে। রজতের খুব কাছে এসে কানে কানে ফিসফিসিয়ে বলে ওঠে, সমস্ত প্ল্যানটা আমাদের সাজানো হলেও যে আওয়াজ তুমি শুনতে পাও তা কিন্তু মিথ্যে নয়। মানে কি বলছো তুমি? হ্যাঁ, কোথায় শোভা? আশেপাশে কেউ নেই। শোভা যেন হঠাৎ করে উড়ে গিয়েছে কর্পূরের মতো। রজত যেন একাই দাঁড়িয়ে আছে সেখানে, আরও দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত কুয়োর সামনে, যেখানে রমার লাশ ফেলে দিয়েছিল ওরা দুজন মিলে। সেই কুয়োর কাছে এসে রজত পিছিয়ে গেল হঠাৎ। ঠিক এই সময়ই আবার একটা শীতল অবয়বের উপস্থিতি অনুভব করে রজত, ঠিক যেমন সেদিন সকালে অনুভব করেছিল। গলা শুকিয়ে যাচ্ছে রজতের, আবার নড়তে পারছে না একটুও। ওর সমস্ত শরীরের শক্তি শুষে নিচ্ছে কোনো অশুভ শক্তি, নেতিয়ে যাচ্ছে যেন শরীরটা। আর তখনই কাঁধে এক ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব করে ও। খানিকটা পিছনে ঘুরতেই দেখে এক নারী মূর্তি খিলখিলিয়ে হাসছে। সেই হাসি ক্রমশ অট্টহাস্যে পরিণত হয়। সেই বীভৎস হাসি রজত আর নিতে পারে না। দু হাতে নিজের কান চেপে ধরে, আস্তে আস্তে পিছিয়ে যেতে শুরু করে। খানিকটা এগোতেই টাল সামলাতে না পেরে রজত পড়ে যায় সেই কুয়োয়। তিন দিন পর লাশ পাওয়া গেল রজতের। লাশটা জলে ফুলে উঠেছে। সবাই অবাক হয়ে গেল, এত রাতে কেন রজত এই ভুতুড়ে বাড়িটার সামনে আসতে গেল? আর বহুকাল ধরে যে কুয়োতে জল নেই, সেখানে জল কি করে ভরে উঠল? কারণগুলো কিছুতেই বের করতে পারল না গ্রামের লোকেরা। এই ঘটনা নিয়ে সমস্ত গ্রামে এক তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেল। শুধু চাঞ্চল্যের সৃষ্টি হলো না, রূপালী আর শোভার মনের ভিতর এত বছর পর ওদের ভিতরে চলতে থাকা ঝড় থামল, আর অবসান হলো কারো একজনের প্রতীক্ষার, প্রতিশোধের প্রতীক্ষার, মুক্তির প্রতীক্ষার।
শুনছিলেন অভিশপ্ত তিথি, লেখিকা মহুলিকা দাস। আমাদের আজকের গল্প পাঠিয়েছিলেন তমাল মুখোপাধ্যায়, শোভার চরিত্রে তৃষা, অখিল জেঠুর চরিত্রে ঋদ্ধি, রূপালী চরিত্রে রুবিনা, শোভার মায়ের চরিত্রে দুর্বা, রমার চরিত্রে তৃষা, রাজার চরিত্রে সায়ন্তনা, রজত গল্পের সাউন্ড ডিজাইন, এপিসোড ডিরেকশন এবং গল্পের সূত্রধার আমি আর্য, পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? নিশ্চয়ই জানাবেন আমাদের। কীভাবে জানাবেন? ওই তো কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে, এবং তার সাথে আমাদের টিমমেটদের আপনি যদি ফলো করতে চান সোশ্যাল মিডিয়াতে তাহলেও করতে পারেন, কারণ আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কস থাকলো এই গল্পের ডেসক্রিপশন বক্সে। তাহলে আজকের মতো এতটুকু। পরশু দিন অর্থাৎ বুধবার আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরছে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ততদিন খুব ভালো থাকবেন। শুভরাত্রি।